একটা মানুষ কতটা নোংরা মস্তিষ্কের হইলে নিজের মাইয়ার বয়সী কাউরে বিয়ার প্রস্তাব দেয়, তাও আবার অন্ধকারে পথ আটকাইয়া। পথ ছাড়ো মেম্বার কাকা, নইলে তোমার নামে অভিযোগ নিয়ে আমি থানায় যাবো। অনেক সহ্য করছি, আর না। কি কইলা? অভিযোগ করবা? থানায় রোজ চা খাইতে যাই আমি। পুলিশ নিয়ে আমার চলাফেরা। কিছু মাল পানি দিলে পুলিশ নিজে তোমারে আমার বাড়ির তমের দিয়া যাইব। আমারে দেহ পুলিশের ভয়, তাও আবার একলাই অন্ধকারে। আচ্ছা, পাঠায়েন পুলিশ। এখন যাইতে দেন, পথ ছাড়েন, আমার তাড়া আছে। রাত বাজে প্রায় 9টা। গ্রামের অর্ধেক মানুষ ঘুমে বিভোর। এই সময় তোমারে যদি উঠাইয়াও নিয়ে যাই, কাক পক্ষিতেও টের পাইব না। ডাইনে বিল, বায়াও বিল, সামনে পিছে লম্বা পথ। যাবা কোথায় সুন্দরী? কথাটা নিজের মাথায় খেলে না। ডাইনে বিল, বায়াও বিল। যদি আমি ধরি মেম্বার, বিয়ার সাথ সারা জীবনের জন্য গোছায় দিমু। আমারে চিনতে এখনো বাকি আছে তোমার। চিনি আবার না? আহারে, বকে লাগে রে গুটি, বকে লাগে। এত তেজ তর, কবে যে মুড়াইয়া খামো তরে। আর পারতাছি না, কন্ট্রোল হয় না আর। শেষবারের মতো জিগাই, ভালোই ভালোই গলায় মালা পরাবি না কেরামতি দেহান লাগবো? বুঝিস গুটি, তোরে যদি সসম্মানে না পাই, অসম্মান ছাড়া কিচ্ছু চোখে দেখবি না। কন্ট্রোল হয় না? জন্তু জানোয়ার, বিশেষ করে রাস্তার কুত্তা আউট অফ কন্ট্রোল হইলে কেমনে কন্ট্রোল করে জানা আছে তো? বীরেন মেম্বার এ পর্যায়ে রেগে গুটির হাত চেপে ধরে হিসিয়ে বলল, জানোয়ার না আমি কুত্তা। আয় দেখাই জানোয়ার গিরি কারে কয়। এই বিলের মধ্যে কোন হালার পুত তরে বাঁচায় আমি দেহুম। 2 মাস পা দোয়াইছি তর আর তর বাপের। আজ দেখামু বীরান মেম্বার কি জিনিস। দুজনের মাঝে কয়েক মুহূর্ত ধস্তাধস্তি হলো। কামিজে হাতে পেঁচিয়ে সালোয়ারে হাত দিতে গুটি পেছনে তাকিয়ে হঠাৎ চিল্লিয়ে বলে উঠল, শরণদা, আপনার বাপে। বীরেন মেম্বার ছেলের নাম শুনে হকচকিয়ে পিছু ফিরলে লাথি মারল গুটি। অপ্রস্তুত বীরেন মুখ থুবড়ে পড়লে সেই ফাঁকে ব্যাগ হাতড়ে কিছু বের করল গুটি। এত রাতে একা একা বের যখন হয়েছে, খালি হাতে বেরোনোর মেয়ে তো গুটি নয়। মরিচ গোলানো জল ভর্তি কৌটা বের করে ছুঁড়ে মারল তার চোখে মুখে। বীরেন মেম্বার দুহাতে চোখ মুখ আঁকড়ে ধরে চিৎকার শুরু করলে রাস্তার পাশ থেকে আস্ত এক ইট তুলে মারল পুরুষাঙ্গ বরাবর। বীরেন মেম্বারের দম যেন যায়। এক হাতে পুরুষাঙ্গ চেপে ধরে আরেক হাতে গুটির চুলের মুঠি চেপে ধরলে এবার গুটি বীরেন মেম্বারের হাত খামছে ধরে লাথি মারল পুরুষাঙ্গী। এবার আর টিকতে পারল না বীরেন মেম্বার। দুহাতে চেপে ধরল দুপায়ের মাঝখানটা। মাটিতে লুটিয়ে পড়ল, চিৎকার যেন গলা দিয়ে তার বেরোচ্ছে না। গুটি রাগে জ্ঞান শূন্য। মাটিতে লুটানো বীরেন মেম্বারের অন্ডকোষ বরাবর অনবরত লাথি মারতে লাগল। বীরেন মেম্বারের নড়চড়ের শক্তিও লোপ পেল খুব শীঘ্রই। চোখ দুটো যেন বেরিয়ে আসবে, দম যেন ফুরিয়ে প্রায় শূন্য। রক্তে সাদা পায়জামা লাল হয়ে উঠল। গুটির তৃষ্ণা মিটল না। 2 মাস যাবৎ জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে এই লোকটা। উঠতে বসতে নোংরা কথা শুনতে শুনতে জন্তু জানোয়ারের থেকেও নিস মনে হয় এই লোকটাকে। বীরেন মেম্বার জ্ঞান হারিয়েছে টের পেলে উঠে দাঁড়ালো গুটি। সত্যিই জ্ঞান হারালো না প্রাণ, তা পরখ করল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে থুতু মারল বকের ওপর। ব্যাগ থেকে বাকি মরিচ গোলানো জল বের করে ঢেলে দিল দুপায়ের মাঝখানে। লোকটার জ্ঞান থাকলে নিশ্চয়ই লাফিয়ে উঠত চিৎকার করে। গুটি তখন যদি জিজ্ঞেস করতে পারত, কেমন লাগছে মেম্বার, বুকের ভেতরটা না জানি কত শান্তি পেত। উত্তেজনায় হাত পা কাঁপলেও দৃষ্টি দ্বিধাহীন অটল। অনুশোচনার রেশ মাত্র নেই। মাঝারি মাটির রাস্তা, এপাশ ওপাশ দুপাশই থই থই জল। মাঝখানে লম্বা মাটির পথখানা বড় রাস্তা থেকে গ্রামের ভেতর অবধি চলমান। অন্তত 20 মিনিট হাঁটলে এ রাস্তা ফুরোয়।
বর্তমানে বিলের মাঝামাঝি দাঁড়িয়ে সে। এক পাশে নামলো, চোখে মুখে জল দিয়ে পা ধুয়ে নিতে। জলদি এখান থেকে পালাতে হবে, কেউ চলে আসলে কেলেঙ্কারি ঘটে যাবে। তবে ভাবতে দেরি হলো, কেলেঙ্কারি ঘটতে দেরি হলো না, ঘটেই গেল। হঠাৎ টের পেল বড় রাস্তা থেকে ভ্যান আসছে এদিকে। ভ্যানের সামনে ছোট্ট টিমটিমানো আলো যেন চিৎকার করে বিপদের আগাম বার্তা দিচ্ছে। পিলে চমকে উঠল গুটির, সাথে সাথে জলে ঝাঁপ দিয়ে নিজেকে মিলিয়ে নিল শাপলা পাতার ভিড়ে। হাত পা সাঁতারে সচল হলো, হৃদযন্ত্র ভয়ে অচল প্রায়। মাথা তুলে যখন দেখল ভ্যান বেশ কিছুটা কাছে চলে এসেছে বীরেন মেম্বারের, তখন সাঁতারের গতি কমালো গুটি। এমনিতেও শ্যাওলা ছাতা, শাপলা, লতা পাতা ঠেলে দ্রুত সে এগোতে পারছে না। জলের ভেতর কারো উপস্থিতি যেন বিন্দু পরিমাণ টের না পায়। তার প্রচেষ্টা এক এক ডুবে প্রাণপণ চেষ্টা করছে সর্বোচ্চ দূরে যেতে, কিন্তু এত বড় বিল পার হয়ে ওপার তো সে 100 ডুবেও যেতে পারবে না। এভাবে সাঁতরাতে থাকলে অন্তত 1.5-2 ঘন্টা সময় লাগবে পারে পৌঁছাতে। গা ছমছমে পরিবেশ, মনে হচ্ছে জলের নিচ থেকে এক্ষুনি কেউ পা টেনে ধরবে। কোথাও কোথাও জলের উচ্চতা কম হয়, সে দাঁড়াতে তো পারছে, কিন্তু যে করে হোক বিল সাঁতরে ওপার না পৌঁছাতে পারলে ধরা সে পড়বেই। এতক্ষণে ভ্যান চালক চেঁচামেচি শুরু করে দিয়েছে। আন্দাজবশত বিলের আশেপাশে টর্চ ধরে ধরে দেখছে কারো উপস্থিতি টের পাওয়া যায় কিনা। তাজা রক্ত বলে দিচ্ছে ঘটনা খুব বেশি আগের নয়। ফোনে কারো সাথে কথাও বলছে। গুটি টর্চের আলো অনুসরণ করে একটু পর পর ডুব দিতে গেলে পড়ে গেল বিপদে। পায়ে কিছু একটা পেঁচিয়ে ধরেছে। হাত দিয়ে ছাড়াতে গিয়ে টের পেল লতার সাথে সাপও ছিল। পায়ে অনুভব হলো সাপের বিষ দাঁতের অস্তিত্ব। টের পেতে শরীর যেন অবশ হয়ে এলো গুটির। সাপটা কি বিষধর ছিল? সে কি তাহলে মরে যাবে? যেই বিল সাঁতরে বড় হলো সেই বিলেই মিয়ে যাবে সে। সাপের কামড়ে ভয়ের তাড়নায় অসাবধানতার বশে হুট করে মাথা তোলায় জলে শব্দ করে উঠল। তৎক্ষণাৎ এপাশে জলের ভেতর কারো উপস্থিতি টের পেয়ে গেল ভ্যান চালক। ততক্ষণে আরো দুটো ভ্যান প্রায় এসে পড়েছে। তৎক্ষণাৎ সে চিৎকার করে কাউকে বলে উঠল, জলে কেউ আছে, তোমরা তাড়াতাড়ি আহো। আমি টর্চ দিয়া দেখতাছি, তুমি হকগোল রে নিয়া আহো এহনি, আমি গেলাম জলে। ফোন রেখে ভ্যান চালক জলে ঝাঁপ দিল। গুটি বেপরা হয়ে উঠল ভয়ে। আফসোসে মরে যেতে ইচ্ছে করছে। রাস্তার ওপাশের বিলে ঝাঁপ দিলে কিছুক্ষণের মধ্যে পারে পৌঁছে যেত, আর পারে পৌঁছাতে পারলে পালাতে বেগ পেতে হতো না। এপাশের বিল বিশাল বড়, সাঁতরে পার হওয়া বড্ড কঠিন। প্রাণপণে এগুতে লাগলো গুটি। শাপলার হাতছানি আর বিভিন্ন লতার ভিড়ে ঠেলে সাঁতরাতে লাগলো সামনে। পিছু ফিরে ভ্যান চালককে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখে ভয়ে প্রায় অসাড় গুটি। টের পেল এর মধ্যে আরো একজন জলে ঝাঁপ দিয়েছে। এদিকে বিলে এখন একজন কিংবা দুজন নয়, বেশ কয়েকজন নেমে পড়েছে। কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেল এসে পড়ল কয়েকটা। বিলের পাড়ে একে একে জড়ো হতে লাগলো পুরো গ্রাম। মুখে মুখে রটতে লাগলো দুর্ঘটনার খবর। গুটি জলের এ প্রান্ত হতে ও প্রান্ত একবার চোখ বুলিয়ে ঠিক করলো, পাড়ের দিকে যেতে লাগলে জলদি ধরা পড়ে যাবে, তাই তাকে পূর্ব দিকে যেতে হবে। অন্ধকারে এত বড় বিলের পুরোটা জুড়ে টর্চ মেরে কেউ দেখতে পারবে না। বাঁচতে হলে বিলের মধ্যে গা ঢাকা দিতে হবে। পাড়ে যাও বিপজ্জনক, তবে সামনে না গিয়ে বাম দিকে মোড় নেওয়া কম বিপজ্জনক নয়। যে কারো হাতে চলে আসতে পারে, তবুও চেষ্টা তাকে করতেই হবে। ওদিকে শ্যাওলা ছাতাও বেশি। গুটি পথ বদল করে এক ডুবে সর্বোচ্চ চেষ্টা করলো বাম দিকে এগোনোর। একবার মাথা তুলে শ্বাস নিয়ে দ্বিতীয় ডুব দিতেই টের পেল কেউ টেনে ধরেছে তাকে। চমকে উঠল গুটি। শ্বাস যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। তাহলে কি সব চেষ্টা বৃথা গেল? ধরা পড়ে গেল সে। গুটি অনুভব করল
তাকে টেনে ধরা মানুষটা খিঁচে ধরে উপরে টেনে তুলল তাকে। জলের ওপর মাথা তুলতেই গুটি অচেনা আগন্তুককে দেখল। অন্ধকারে চেহারা স্পষ্ট না হলেও পুরো অবয়ব ভয়ঙ্কর রকমের ভীতি দিল মনে। আর আগন্তুক ছেলেটি দেখল একটি নারী অবয়ব। তবে কি যেন হলো, ছেলেটি মুহূর্তের মধ্যে গুটিকে টেনে পুনরায় জলের নিচে নিয়ে গেল। বিস্ময়ে হাত পা নেড়ে সাঁতার কাটতে ভুলে গেল গুটি। ভেবেছিল হয়তো চিৎকার করে লোক জানাবে, নিজের জয় প্রকাশ করে, কিন্তু উল্টো হাত টেনে ধরে সাঁতরে যাচ্ছে সামনের দিকে। এদিকে সাঁতরালে তো কোনো কুল কিনারা পাওয়া যাবে না, উল্টো কিছু দূর গেলেই নদী। লোক সমাগম বেশি না হলে আর লোকজনের হট্টগোল বেশি না হলে নিশ্চিত দুজনের ধপ করে মাথা তোলা শব্দে তাদের খোঁজ পেয়ে যেত গ্রামের লোক। কিছুক্ষণ সাঁতার কেটে এগোনোর পর গুটি অনুভব করল ছেলেটির সঙ্গে পাল্লা দিয়ে সাঁতরাতে পারছে না আর। ছেলেটির আগেই তার দম খাটো হয়ে আসছে, বারবার হাত টেনে উঠতে হচ্ছে জলের ওপর শ্বাস নিতে। অমাবস্যা গেল গতকাল, ঘুটঘুটে অন্ধকারে দিক চেনা মুশকিল। বেশ কিছু দূর গিয়ে সাবধানে মাথা তুলে দেখল লোকজন থেকে বেশ খানিকটা সরে এসেছে দুজন, তবে ওদিকে এখন ভিড় বেড়ে গিয়েছে চারগুণ। হই হট্টগোল আর গ্রামের মানুষের ভিড়ে টইটুম্বর পুরো রাস্তা যেন ভাসমান এক নৌকা। গুটি আর বেশি দেখতে পারল না, চোখ ঝাপসা হয়ে আসছে, পা ব্যথায় ভার হয়ে উঠছে ক্রমে। হাতে টান পড়ায় পুনরায় তলিয়ে গেল জলে। বিল যেখানে নদীর সঙ্গে মিশেছে সেখানটা পার হয়ে নদীর স্রোতে গা ভাসাতেই গুটির ভয় বেড়ে গেল। এদিকে হাত পা ভেঙে আসছে, অবশ হয়ে আসছে শরীর। এর মধ্যে ছেলেটি গুটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। নদীর স্রোতে আলাদা হয়ে গেলে এই অন্ধকার হাতছে পুনরায় এক হওয়া প্রায় অসম্ভব, তাই একসাথে থাকতে হলে ঝাপটে ধরেই ভাসতে হবে। গুটি জলে ডুবে অস্বস্তিতে ডোবা ভুলে যায়নি। ছেলেটির ঝাপটে ধরে থাকা তাকে আকাশ সমান অস্বস্তি আর অসহায় অনুভূতি দিচ্ছে, সাথে দিচ্ছে ভয়। এদিকে হাত পা নেড়ে এগোনোর অক্লান্ত প্রয়াস করতে হচ্ছে না, তবে নদীর স্রোত অনুযায়ী নির্দিষ্ট গতিতে আর নির্দিষ্ট দিকে ভাসতে হচ্ছে এবং ভেসে থাকার চেষ্টা করতে হচ্ছে। সামনে কি হতে চলেছে জানে না গুটি, তবে ছেলেটি কে এবং তাকে কোনো প্রশ্ন ছাড়াই কেন বাঁচালো তা ভাবার ফুসরত যেন পেয়ে গেল শরীর অস্বাভাবিকভাবে নিভে আসার মাঝামাঝিতেও। ছেলেটি এবার প্রথমবার কথা বলল। গুটিকে বলল, শুধু স্রোতে ভাসলে হবে না, স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। স্রোত কম না হলেও খুব বেশিও না, আমরা চেষ্টা করলেই পারে উঠতে পারবো। স্রোত ঠেলে বাম দিকে যাওয়ার চেষ্টা করব, সহযোগিতা করো আমাকে। গুটির কথা বলতে কষ্ট হচ্ছে, খুব কষ্টে বলে উঠল, আমি পা নাড়াতে পারছি না, আর পারছি না। এতক্ষণ সাপে কাটার কথা মস্তিষ্কের বাইরে ছিল গুটির, এবার মনে পড়তে আতঙ্কে নীল হয়ে উঠল। ছেলেটি গুটির অস্বাভাবিকভাবে নেতিয়ে পড়া খেয়াল করে উঠতে পারল না। সে পারে যাওয়া নিয়ে চিন্তিত, চেষ্টা করছে স্রোত ঠেলে সাঁতরাতে। কোনো মতে জিজ্ঞেস করল, কি হয়েছে পায়ে? গুটি কোনো মতে সাপের কথা বলতে বলতে জ্ঞান হারালো। ভারসাম্য হারিয়ে হাত ছুটে গেল ছেলেটির থেকে। আকস্মিকতায় ছেলেটি বিস্মিত, চমকে তৎক্ষণাৎ ডুব দিল। খুঁজতে লাগলো অচেনা নারী অবয়বকে। স্রোতে স্থির থাকা অসম্ভব। ভাসতে ভাসতে প্রাণপণে খোঁজার চেষ্টা চালিয়ে গেল, কিন্তু এই স্রোতে একবার হাত ছাড়লে খুঁজে পাওয়া কি এতই সহজ? রাগে দুঃখে চুল টেনে ধরে অদ্ভুত শব্দ করে রাগের বহিঃপ্রকাশ করল শরণ। স্রোতের বিপরীতে সাঁতার কেটে কিছুক্ষণের মধ্যেই পাড়ে উঠে গেল। পাগলের মতো এদিক সেদিক পায়চারি করতে করতে এক পর্যায়ে ডেকে উঠল, শুনছেন? এভাবে বেশ কয়েকবার ডেকে অতঃপর হতাশ হয়ে বসে পড়ল মাটিতে। চারপাশে নজর বুলিয়ে অনেকটা দূরে একটা দোকান নজর এলো। কি করবে বুঝে উঠতে পারছে না, সাথে ফোন বা ওয়ালেট কিছু নেই। আরও কয়েক মুহূর্ত এদিক সেদিক নজর বুলিয়ে শেষমেশ হাঁটা দিল দোকানটার দিকে। এক পা দুপা করে প্রতিটা পদক্ষেপ যেন পিছু পিছু কেউ টানতে লাগলো। মেয়েটির সাথে কি হলো? আদৌ বাঁচতে পারবে? বিষধর সাপে কামড়ালে যত জলদি সম্ভব চিকিৎসা প্রয়োজন। অ্যান্টিভেনম নিতে হবে। বিষধর সাপে যদি নাও কামড়ায়, ভয়ও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল। সাপে কাটা হাজারো রোগী এমন আছে যারা বিষহীন সাপের কামড়ও শুধুমাত্র প্যানিক অ্যাটাকের কারণে
হৃদযন্ত্রের কার্যক্ষমতা বন্ধ হয়ে মারা যায়। এমনিতেই মেয়েটার পরিস্থিতি ভীষণ ভয়ানক, তার ওপর সাপের কামড়। মেয়েটার সাথে তার বাবা কি করেছে তাও তো জানে না, কোনো ক্ষতি করেনি তো। শরণ অপরাধ বোধ আর দুশ্চিন্তায় চিৎকার করে শূন্যে পা তুলে লাথি মারল। অনেকটা পথ আসতেই টের পেল দোকানদার দোকান বন্ধ করছে। সঙ্গে সঙ্গে দৌড় লাগালো। ছুটে গিয়ে দোকানদারকে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, চাচা মোবাইল হবে? একটা জরুরি কল করব, জাস্ট একটা কল। বৃদ্ধ ছোট্ট একটা বাটন ফোন এগিয়ে দিয়ে বলল, টাহা নাই বাজান, তয় কর্জ করবার পারো। 20 টাকা ভরছিলাম, কর্জের টাকা কাটতে নিছে, আবার করণ যাইব। শরণ নিজের বন্ধু মানিককে পরপর 2টো মিসড কল দিল। মিসড কল দেওয়ার মতো কয়েক পয়সা ছিল অ্যাকাউন্টে। বৃদ্ধ জিজ্ঞেস করল, কাপড় চোপড় ভিজা তোমার, কোনো বিপদে পড়ছো বাজান, আমারে কইবার পারো? এর মধ্যে মানিক কল ব্যাক করলে শরণ তাড়াহুড়ো করে বলল, নো থ্যাঙ্কস চাচা, ফোনটা দিয়েই অনেক বড় উপকার করেছেন। বলতে বলতে কল রিসিভ করে অধৈর্য গলায় বলে উঠল, বাইক নিয়ে এক্ষুনি বড় রাস্তায় আয়, ব্রিজের এপার আসবে। ব্রিজ পার হয়ে কিছু দূর এগুলি সিঙ্গেল একটা দোকান আছে না, সেখানে আছি আমি, জলদি আয়। আর হ্যাঁ, কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবি খুঁজে পাচ্ছিস না। 10 মিনিটের মধ্যে মানিক চলে এলো বাইক নিয়ে। সবার আগে নিজের ফোন চেয়ে নিল শরণ। কিছু একটা ভাবলো সময় নিয়ে, অতঃপর কন্ট্যাক্ট লিস্ট ঘেটে কাউকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হলে বলল, স্থানীয় গভর্নমেন্ট হসপিটালে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল কিনা এক্ষুনি খোঁজ নিয়ে আমায় জানান। যদি এখানে অ্যাভেলেবেল না হয় তাহলে কোথায় হবে সেটাও খোঁজ নিন ইমিডিয়েটলি। কল কেটে আরও কয়েকজনকে কল করলো। মানিককে বলল, ব্রিজের সামনে বাইক দাঁড় করাতে। এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে অতঃপর নিজে গেল ব্রিজের নিচে, সাথে গেল মানিকও। নামতে নামতে সঙ্গে পেয়ে অচেনা মানবীর হারিয়ে যাওয়ার গল্প শোনালো শরণ। নিচে নেমে দ্রুত ফ্ল্যাশ অন করে মাছের জন্য পাতা ফাঁদ বাঁশের চাইয়ের ওপাশে নেমে গেল। যদি মেয়েটা স্রোতে ভেসে চলে আসে তাহলে এখানে এসে ঠেকবে। কপাল ভালো থাকলে এখানেই পেয়ে যেতে পারে, কিন্তু যদি পেয়েও যায় মেয়েটা বেঁচে আছে তো। এক বুক আশা নিয়ে শরণ নামলেও উঠে এলো হতাশা নিয়ে, পেল না অচেনা মানবীর হদিস। মানিক ভরসা দিল। শরণ উঠে এসে মাথায় হাত চেপে বসে পড়ল পারে। মানিককে বলে উঠল, বীরেন তালুকদার কি বেঁচে আছে? এখনও বেঁচে আছে, তবে অবস্থা ক্রিটিক্যাল। হসপিটালাইজড করা হয়েছে, তবে বাঁচবে বলে মনে হয় না। আঘাত কিন্তু খুবই গুরুতর। মেয়েটা একলা ওই লোকের এ হাল করলো কিভাবে আমার মাথায় আসছে না। আর মেয়েটা? বলতে বলতে উঠে দাঁড়ালো শরণ। উদ্ভ্রান্তের ন্যায় ছটফট করতে করতে বাইকে উঠে বসল। এর মধ্যেই কল এলো ফোনে। রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল কাঙ্ক্ষিত শব্দ, ভাই যে লোকেশন বলছেন সেই লোকেশন থেকে একটু দূরে একটা মাইয়া পাইছি, পারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এলাকার পোলা সিফাত ছিল লগে। অয় বলতেছে মাইয়ারও চিনে, নাম নাকি গুটি। শরণ চমকে উঠল তৎক্ষণাৎ। গুটি? গুটি ছিল ওটা? শরণ তড়িঘড়ি ছেলেটাকে বলল, চেখার লেগ ইমিডিয়েটলি। পা কি ফুলে আছে? ভাই মাইয়া মানুষ, পরনে সালোয়ার, কোথায় দেখমু? আর কেমনে দেখমু কন? আপনি আহেন, বাইকে আইলে 10 মিনিটও লাগবো না, তারপর 2 মিনিটের আটা পথ। আপনি আইহা চেক দেন। শরণ কল কেটে রওনা হলো। 10 মিনিটের পথ 5 মিনিটে পার করে বাইক রেখে দৌড়াতে লাগলো উঁচু মাটির পথ বেয়ে। নদীর পাড়ে পৌঁছে এক মুহূর্ত ব্যয় করল না। সবাইকে কিছুটা দূরে দাঁড়াতে বলে গুটির সালোয়ার হাঁটু কিছুটা নিচ অবধি গুটিয়ে পর্যবেক্ষণ করলো পায়ের অবস্থা। পা ফুলে একাকার। শরণ বোধ করল শরীরও কিছুটা ফুলে উঠেছে। কামড়ের দাগ বলছে সাপটা বিষাক্ত ছিল, রক্তপাত হচ্ছে। শরণ তৎক্ষণাৎ কোলে তুলে হাঁটা দিল সামনে। ততক্ষণে মানিক অ্যাম্বুলেন্স নিয়ে হাজির। অ্যাম্বুলেন্স তাদের সঙ্গেই ছিল। অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামে এসেছে সে। শরণ খোঁজ লাগিয়েছিল যার দ্বারা, সে জানিয়েছে স্থানীয় হাসপাতালে সাপে কামড়ানোর চিকিৎসা মিলবে না। এখানে অ্যাভিএসের ব্যবস্থা নেই, জেলা শহরে যেতে হবে। তাই প্রায় 1 ঘন্টার পথে রওনা হলো সদর হাসপাতালের উদ্দেশ্যে। শরণ ভীষণ চিন্তিত গুটিকে নিয়ে। কি থেকে কি হয়ে গেল, আর একটা রাত কোনো মতে পার হয়ে গেলেই তো
সব ঠিক হয়ে যেত, কিংবা হয়তো ঠিক হতো না, তবে এতটা বিপর্যস্ত পরিস্থিতিও নিশ্চয় হতো না। আচ্ছা, যে মেয়েটার সঙ্গে তোর ফোনে কথা হতো, এটাই যে সেই মেয়ে তা তুই শিওর? গুটি তো অন্য কারো নামও হতে পারে। ঘোরচ্যুত হলো শরণ। চিন্তার জাল ছিঁড়ে বেরোতেই জড়িয়ে গেল নতুন জালে। সত্যি তো, এই মেয়ে কি সেই মেয়ে? সেই গুটি, সেই তেজস্বিনী? মানিককে বলল, আই ডোন্ট নো। আমি যে গুটিকে চিনি, এই মেয়ে সেই গুটি কিনা তা চেনার উপায় নেই, খোঁজ নেওয়ারও সুযোগ নেই। তাহলে এত হাইপার হচ্ছিস কেন তুই, তাও একটা অচেনা মেয়ের জন্য? সাহায্য করবি কর, বাট এভাবে নিজের জীবন বাজি রেখে? আমি জলে ঝাঁপ দিয়েছিলাম আততায়ীকে ধরবো বলি। তখন ভেবেছিলাম আততায়ী আমার চেনা কেউ, কিন্তু বীরেন তালুকদারের আক্রমণকারী হিসেবে একটা নারী অবয়বকে পেয়ে বুঝে গিয়েছিলাম ভিকটিম আসলে বীরেন তালুকদার নয়, ভিকটিম ওই মেয়েটা। নিশ্চিত নোংরামি করতে চাচ্ছিল। মেয়েটা দিয়েছে মেইন পয়েন্ট ফাটিয়ে। মেয়েটাকে বাহবা দেওয়া উচিত। পাড়ের লোকগুলো মেয়েটাকে পেলে চিড়ে খেত। তাই মেয়েটাকে বাঁচাতে নদীর দিকে নিয়ে এসেছে। অন্ধকারে মুখও দেখতে পাইনি তখন, আর নাম পরিচয় জিজ্ঞেস করার মতো সিচুয়েশনও ছিলাম না। এখন কি করবি? আগে মেয়েটার চিকিৎসা হোক, তারপর দেখা যাবে। তোর বাবাকে দেখতে যাবি না? বেঁচে আছে? মানিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে, তবে অবস্থা ক্রিটিক্যাল। তোর কি মনে হয় বাঁচবে? মনে হয় না। তাহলে যাব, মরা মুখটা দেখব না? আগে গুটি একটু সুস্থ হোক। মানিক আর কথা বাড়ালো না, ড্রাইভারকে তাড়া দিয়ে বসে রইল চুপচাপ। শরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো গুটিকে। গোলগাল, মুখ জুড়ে মায়াবী প্রলেপ, উজ্জ্বল শ্যামলা বর্ণের গায়ের রঙে রোদে পড়া কালচে আভা, নাকটা সরু, ঠোঁটজোড়া পাতলা। সারা মুখে একটাও তিল নেই। তিল না পেয়ে শরণ যেন খানিক হতাশ হলো। মেয়ে মানুষের মুখে আবার তিল থাকবে না কেন? এমন হয় নাকি? গালে ঠোঁটে 4-5 তিল তো থাকা চাই। যদি তার চেনা সেই গুটি হয়, তাহলে সুস্থ হলে বলবে, তিল ছাড়া মেয়ে মানুষ আমার পছন্দ নয়, একদম না। মনে মনে কথাটা বলে দ্বিগুণ অস্থির হয়ে উঠল শরণ। পায়ের অবস্থা ভালো নয়, খুব বাজেভাবে ফুলে উঠেছে, রক্তক্ষরণও বাড়ছে, বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। বাঁচাতে পারবে তো? 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে সদরে নেওয়ার পর চিকিৎসা শুরু হলো গুটির। খানিক পর জানা গেল বিষ প্রায় পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। পায়ের অবস্থাও ভালো নয়। সাপে কামড়ানোর পর ক্ষতস্থান নাড়াচাড়া করতে নেই, স্থির রাখতে হয়, নয়তো রক্ত চলাচলের মাধ্যমে দ্রুত বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু গুটিকে অনবরত সাঁতার কাটতে হয়েছে পা নেড়ে, তাই দ্রুত বিষ ছড়িয়েছে, আর ফুলেছে সময়ের তুলনায় 4 গুণ বেশি। অবস্থা তাই ভীষণ খারাপ। রাতের মতো রাত বাড়তে লাগলো। গুটির অবস্থার কোনো উন্নতি নেই, উল্টো অবনতি হচ্ছে। মানিক রাত 1টার দিকে বাবাকে দেখতে যাওয়ার কথা মনে করিয়ে দিল শরণকে। শরণ বলল, আমি যে গ্রামে এসেছি তা কেউ জানে? তুই যাদের জানিয়েছিস তাদের বাইরে কেউ জানে না। আমাকে ঝাঁপ দিতে কেউ দেখেছে? না, তুই তো অনেকটা দূর থেকে জলে নেমেছিলি। তাহলে দেখতে যাওয়ার বাধ্যবাধকতা নেই। সো দেখতে যাওয়া ক্যান্সেল। যদি বেঁচে থাকে, কাল ভাববো কি করা যায়। মানিক অবাক হলো না, স্বাভাবিকভাবে মাথা নেড়ে সায় জানালো। রাত পার হলো আপন গতিতে। সকালবেলা ডাক্তারের কাছ থেকে খবর পেল গুটি এখন বিপদমুক্ত, তবে শরীরের অবস্থা আগে থেকেই দুর্বল থাকায় তুলনামূলক বেশি নেতিয়ে পড়েছে মেয়েটা। ডাক্তারের সঙ্গে কথা বলে মানিককে কিছু ফল আর খাবার আনতে পাঠিয়ে গুটির সঙ্গে দেখা করতে গেল শরণ। কয়েকটা বেড পার করে গুটির মাথার পাশে দাঁড়াতে চোখ খুলে তাকালো গুটি। চোখ ভর্তি জল ছিল, তাকাতেই গড়িয়ে পড়ল জলটুকু। শরণ জিজ্ঞেস করলো, ব্যথা করছে বেশি? কাঁদছেন কেন? গুটি উঠে বসার চেষ্টা করলে শরণ বাধা দিয়ে বলল, পা নাড়াবেন না, রাইট নাও, ইটস ব্যাড ফর ইউর হেলথ। আমি কি ডাক্তার ডাকবো? বেশি খারাপ লাগছে? আমি ঠিক আছি। আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাই, সুযোগ হবে? এখানে সম্ভব নয়। না। 8 ঘন্টার মধ্যে ভেতরের দিকে শিফট করা হলো গুটিকে। মোটে 6টা বেড ভেতরের রুমে, 6টাই খালি। ভেতরটা টাইলস বসানো নয়,
আর রংচটা বলে বাইরেটা রোগী দিয়ে পরিপূর্ণ না হলে এখানে রোগী রাখা হয় না। লোক দিয়ে যথাযথ দায়িত্বের সাথে পরিষ্কার করিয়ে তারপর গুটিকে আনা হয়েছে। ফিলিং কমফোর্টেবল নাও? গুটি জবাব না দিয়ে দুর্বল কণ্ঠে সরাসরি প্রশ্ন ছুড়ল, আপনি আমাকে বাঁচালেন কেন? শরণ ব্রুকুসকে বলল, বাঁচিয়ে ভুল করেছি বলছেন? আমি কৃতজ্ঞ আপনার কাছে, ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু যেখানে পুরো গ্রাম আমাকে খুঁজছিল মেম্বারের আততায়ী রূপে, আপনি সেখানে আমাকে পেয়েই নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন আততায়ী আমি। তাহলে গ্রামের মানুষদের হাতে আমাকে তুলে দিয়ে বাহবা না করিয়ে এত ঝুঁকি নিয়ে বাঁচালেন কেন? আমরা একে অপরকে চিনিও না, অন্ধকারে নিশ্চয়ই আমার মুখটাও দেখতে পাননি, হয়তো শুধু টের পেয়েছিলেন আততায়ী একটা মেয়ে, কোনো পুরুষ নয়। এত ডিটেলস বলতে হবে না, প্রশ্ন বুঝতে পেরেছে। জবাব দেওয়ার মতো স্পেশাল তেমন কিছু নেই, ইচ্ছে করেছে বাঁচিয়েছি, ব্যাস। কোনো প্রশ্ন নেই? বীরেন মেম্বারের ভবিষ্যৎ ছেঁচে অন্ধকার করা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে আপনাকে নিয়ে আছে। লজ্জা পেল গুটি, মাথা নত করে বলল, কি প্রশ্ন? নাম কি আপনার? অদ্ভুত চোখে তাকালো গুটি, আশঙ্কা করেছিল না জানি কোন গোপন প্রশ্ন করে বসবে। বিস্ময় আড়াল করে নাম বলল, গুটি। নাম শুনে আশ্বস্ত হলো শরণ। দ্বিগুণ আশা নিয়ে জিজ্ঞেস করলো, শুনেছিলাম মেম্বার নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল, জোর জবরদস্তি করছিল অনেক দিন হলো। শরণ প্রশ্নটা করে মুখিয়ে রইল জবাবের আশায়। গুটি মাথা নেড়ে সায় জানাতেই চোখ জোড়া জলজল করে উঠল। এই গুটি তবে সেই গুটি? কোনো ভুল হয়নি তাহলে? তড়িঘড়ি জিজ্ঞেস করলো, আপনি এত রাতে বিলের মধ্যে কি করছিলেন? গুটি ধীর গলায় বলল, বাড়ি থেকে পালাচ্ছিলাম। এই পর্যায়ে মুখটা ছোট হয়ে গেল শরণের। বিস্মিত চাহনি দিয়ে আশাহত কণ্ঠে বলল, কার সাথে? কাউকে ভালোবাসেন? বাসি তো, নিজেকে ভালোবাসি, তাই নিজের সাথে পালাচ্ছিলাম। এ পর্যায়ে স্বল্প হাসি ঠাঁই পেল গুটির ঠোঁটে, কিন্তু সে হাসি জুড়ে তাচ্ছিল্য টের পেল শরণ। তবে শরণের ঠোঁটের হাসি দেখা গেল স্বচ্ছ জলের ন্যায় টলটলে। ওই জানোয়ারটা বেঁচে আছে না মরেছে, একটু খবর এনে দিতে পারবেন? শরণ বলল, আকাঙ্ক্ষিত নিউজ কোনটা? বেঁচে থাকলে খুশি না মরে গেলে? বেঁচে থাকুক, 100 বৎসর বেঁচে থাকুক। কোনোদিন বলতে তো পারবে না একটা মেয়ে এমন হাল করেছে ওর, বিয়ে বিয়ে করে মরেছে এতদিন, বিয়ের যোগ্য আর রইল কই? আমি ওর অক্ষম জীবনযাপন দেখতে চাই। কম মেয়ের জীবন নষ্ট করেনি জানোয়ারটা। কুল, হাইপার হবেন না, আমি ঠিক আছি। আচ্ছা, আপনি পালিয়ে যাচ্ছিলেন কোথায়? জানি না। হোয়াট? এত রাতে একলা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন কেন? কোনো গন্তব্য ছাড়াই? আপনি না চিনে না জেনে আমার প্রাণ বাঁচিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সেই কৃতজ্ঞতায় যা জানতে চেয়েছেন বলেছি, কিন্তু এই প্রশ্নের জবাবটা দিতে পারছি না, দুঃখিত। শরণ বড় কিছু রাস পেল, কি যেন ভেবে জানা সত্ত্বেও প্রশ্ন করল, আপনার পরিবারে আছে কে কে? গুটি সময় নিয়ে ভীষণ ধীরে আওয়াজে বলল, বাবা আর আমি। কথা বলতে কষ্ট হচ্ছে? হচ্ছে একটু। রেস্ট নিন তাহলে, আমি বাইরে যাচ্ছি। শরণ উঠে চলে যেতে লাগলে পিছু ডাকলো গুটি। মৃদুস্বরে বলল, আপনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারি? শরণ এগিয়ে আসতে আসতে বলল, কি জানতে চান? কে আপনি? আমাদের গ্রামে তো কখনো দেখিনি আপনাকে। ঘটনাস্থলে খুব জলদি এসে পৌঁছেছিলেন, মানে কাছাকাছি কোথাও ছিলেন। আমি একজন মানুষ, আপনার গ্রামে থাকি না, তাই দেখেননি আগে কখনো। ঢাকা থেকে গতকাল গ্রামে এসেছিলাম একজনের খোঁজে। গ্রামে ঢোকার পথে লাক বাই চান্স দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাই। মানুষটার নাম শুনে চমকাবেন না তো? মানে? শরণ সময় নিয়ে মৃদু হেসে বলল, মানুষটার নাম শরণ। গুটির মুখভঙ্গি পরিবর্তন হলো, কপাল জুড়ে চিন্তার ভাস সন্তর্পণে আড়াল করে বলল, শরণ কি তালুকদার? ইয়েস, শরণ তালুকদার। গুটির বিস্ময় বেড়ে আকাশচুম্বী, বুকটা হঠাৎই ভারী হয়ে উঠল। নিছক কাকতালীয় ঘটনা এমনও হয়? গুটি ঘামতে লাগলো হঠাৎ করে, আমতা আমতা করে বলে উঠল, আপনার বাবা? ঠোঁটে আঙুল চেপে বাদ সাধল শরণ, বলল,
ভুলটা দ্বিতীয়বার করবেন না। উনি আমার বাবা না। গুটির ভয় কমল না, উল্টো বাড়ল। শরণের শেষ কথা ভয়ঙ্কর রকমের উপহাস মনে হলো তার কাছে। আতঙ্কে বুক কাঁপছে। কিছুক্ষণের পিনপতন নীরবতা অন্ত করে শরণ বলল, কাল আমার সঙ্গে ঢাকা যাচ্ছেন আপনি। যাওয়ার আগে নিজের বাবার সাথে দেখা করতে চাইলে বলবেন। না, একদম না, বাবাকে বলবেন না কিছু। আমার খোঁজ যেন কেউ কোনো মতেই না পায়। তিনি নিশ্চয়ই চিন্তায় আছেন। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আপনার সাথে যাচ্ছি না। সাহায্য করেছেন, ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু হুকুম চালানোর চেষ্টা করবেন না। আর আপনি চাইলে আমাকে পুলিশে দিতে পারেন। আমি সব সত্য পুলিশের কাছেই বলবো। কিন্তু আমার দুর্বলতা জেনে গেছেন বলে ব্যবহার করার চেষ্টা ভুলেও করবেন না। তাহলে বাবার মতে হাল হবে, কিংবা তার থেকেও খারাপ। গুটি মনে মনে যতই ভয় সিটিয়ে পড়ুক, তা প্রকাশ করল না মোটেও। তবে তেজ দেখিয়ে কোনো লাভ হলো বলে মনে হলো না। কেননা শরণ এমনভাবে চেয়ে হাসছে যেন খুব মজার কথা বলেছে সে। শরণ মিটিমিটি হেসে বলল, হুকুম করলাম কখন? আমি? গুটি কথা শেষ করার সুযোগ না দিয়ে চট করে বলল, আপনি যে কাজে গ্রামে এসেছিলেন সেই কাজ করুন। হাসপাতাল থেকে বেরিয়ে আমি আমার মতো থাকতে চাই। আর যদি ব্ল্যাকমেল করার হয় সরাসরি করুন, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। শরণের বলা হলো না, আমি আপনার খোঁজে এসেছিলাম গুটি। তবে এটুকু বলল, ব্ল্যাকমেল করব মানে করতে বলছেন? গুটি খানিক চিৎকার করে উঠল, বলল, ফাজলামি করবেন না এককারে। নিরীহ না আমি, দুর্বল ভাববেন না আমারে। বিপদে ফালানোর ধান্দা থাকলে ঝটপট আসল রূপে আহেন। আর বাপের চরিত্র নিয়ে আফসোস থাকলে সাহায্য করছেন ভাইবা খুশি মনে রাস্তা ছাড়েন। কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করলে বাপের থেকেও খারাপ অবস্থা বানামু। বাপের যেটা শেষা গেছে আপনার হেইরা কাটা না যায়। শরণ শুকনো গলায় বিষম খেল। কাশতে কাশতে দম খাটো হয়ে আসছে। কিন্তু হাসি আটকাতে পারল না। হেসে উঠল উচ্চস্বরে। হাসপাতালের কথা মাথায় রেখে খুব কষ্টে হাসির শব্দ গিলে নিলে দরজার সামনে মানিক ছিল পাহারায়। মানিকের চাপা হাসি কানে এলো গুটির। গুটির ভয়ের মাত্রা ক্রমে বাড়তে লাগল। দুজনের হাসি তার কাছে বিপদের আগাম বার্তার নেই। অচেনা শহুরে মানবের সঙ্গে এতক্ষণ ভদ্রতার সহিত প্রমিত ভাষায় শহুরে আদলে সুন্দর মতো কথা বলল। রাগে বেরিয়ে এসেছে আঞ্চলিক ভাষা। ঢাকা কেন নিতে চায় তাকে? ঢাকা নিয়ে বেচে দেবে না ব্যবহার করবে? উদ্দেশ্য কি? নানান ভাবনায় মাথা ভনভনিয়ে উঠল। এদিকে শরণের হাসির শব্দ কমলেও হাসি কমেনি। শব্দহীন হেসে যাচ্ছে অনবরত। মুখভঙ্গি এমন যেন কিছুটা লজ্জাও পেয়েছে। শরণ হাসতে হাসতে বলল, আমি বাপু ভীতু মানুষ। এভাবে ভয় দেখালে হার্ট অ্যাটাক করতে পারি কিন্তু। গুটির এবার ভয়ের থেকেও রাগ বাড়তে লাগলো বেশি। শরণের হাসি যেন বড়ই কাটা হয়ে গায়ে বিচ্ছে। শরণ তা বুঝতে পেরে চুপচাপ গুটির পায়ের কাছে বসল। আরাম করে পা ভাঁজ করে মুখোমুখি বসে গুটিকে বলল, একটা গল্প শোনাই। গুটি হ্যাঁ না কিচ্ছু বলল না। শরণ বলতে লাগলো, হঠাৎ একদিন আন্নার নম্বর থেকে একটা কল আসে। রিসিভ করে কানে তুলতেই তেজি কণ্ঠ শুনতে পাই। বীরেন তালুকদারের ছেলে শরণ তালুকদার বলছেন। ব্যাস গেল মাথা গরম হয়ে। যার পরিচয় আমি নিজে দিই না তার ছেলের পরিচয় কল। দিলাম মুখের ওপর কল কেটে। ওপাশে তেজস্বিনী এতই রেগে গেলেন যে আবারও কল দিলেন। আমি রিসিভ করলাম না, তবে কল আসা বন্ধ হলো না। কল আবার আসলো। 3 বারের বেলা আবার রিসিভ করলাম। ওপাশের পরিবেশ তখন খুবই উত্তপ্ত। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিলেন একটা ধমক দিয়ে। বললেন, রং নম্বর হলে বলুন, তারপর কল কাটুন। আর বীরেন তালুকদারের ছেলে হলে বলুন, হ্যাঁ আমি বীরেন তালুকদারের ছেলে। দ্বিতীয় দফা মাথা গরম হলো। তরতর করে বাড়তে লাগলো রাগ। আমি কিনা বলবো আমি বীরেন তালুকদারের ছেলে? তার রাগের আগুনে ঘি ঢেলে প্রত্যুত্তর ছাড়াই আবার কাটলাম কল, একদম মুখের ওপর চটাস করে। আমার ফোনে ফের কল এলো তৎক্ষণাৎ। একবার দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর 3 বারের বেলা রিসিভ করলাম। টের পেলাম কি ভয়ানক রেগে আছেন তিনি। রাগে ফোঁস করছেন। বুঝে গিয়েছিলাম মুখের ওপর কল কাটা তার ভীষণ গায়ে লাগে। তাই কথা বলার সুযোগ দিলাম, আবারও কল কাটবো বলে। যাকে বলে নীরব প্রতিশোধ। মনে মনে ঠিক করলাম
এবার কল কেটেই ব্লক লিস্টে জায়গা দেব। কত বড় সাহস! বীরেন তালুকদারের ছেলে বলে পরিচয় দেয়। এসব ভেবে আমি কল কাটার অপেক্ষায় তখন ওপাশ থেকে একটা কথা কানে এলো যে আমি শক খেয়ে গেলাম। রাগ দেখানোর আগেই তিনি কল দিলেন কেটে। নীরব প্রতিশোধ। এবার আমি কল করলাম, একবার, দুবার, তারপর তিনবারের বেলা রিসিভ করতেই দ্বিতীয় ছক্কা। কি তেজ, যেন এক টুকরো লাভা টকবগিয়ে ফুটছে আমায় পুড়িয়ে দেবে বলে। এটুকু বলে থামল শরণ। গুটি বিস্ফোরিত নজরে চেয়ে আছে। সমস্ত হিসেব তার লণ্ডভণ্ড, মিলছে না বিন্দুমাত্র। সুন্দর কণ্ঠ শুনে মানুষ বাপের নাম ভুলে যায়, জানা ছিল না। যাই হোক, মনে পড়লে জানাবেন, ওকে? এটুকু বলে কল কেটেছিলেন তিনি। কিছুক্ষণ রাগে গজগজ করে আমি কল করলে তিনবারের বেলায় রিসিভ করে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, বাপের নাম মনে পড়েছে তাহলে, তাও আবার এত জলদি? শার্প ব্রেন আপনার, কিন্তু মাফ করবেন, আপনার বাপের নাম দিয়ে আমার কাজ নেই। আমার যাকে প্রয়োজন সে আপনি নন, তা বুঝেছি। রং নাম্বারে কল যাওয়ার জন্য সরি। আর হ্যাঁ, ফ্রিতে মেয়ে মানুষের নাম্বার পেয়েছেন বলে ঠুসঠাস কল করবেন না। ইভটিজিং আর ব্ল্যাকমেলের মামলা ঠুকে দেব। রাখছি। খবরদার যদি একটা কল আসে। চুপ করেন, চুপ। অসহ্য লাগতেছে আমার চারপাশের প্রত্যেকটা মানুষ ধোঁকাবাজ। প্রত্যেকটা মানুষ। প্রথমে বীরেন মেম্বার, তারপর বাবা, আর তারপর আপনি। আমার শেষ ভরসা কিনা আপনি ছিলেন, ভাবতেও গা গুলাইতেছে আমার। চুপ চুপ চুপ। দোহাতে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল গুটি। সব বিষের মতো লাগছে। এখন মনে হচ্ছে জলে ডুবে মরে কেন গেল না? এর থেকে তো মরণ ভালো ছিল। পরিচয় দিনই বলে আমি ধোঁকাবাজ নেই গুটি। আর শেষ ভরসা মানে? চুপ করতে কইছি না আমি? চুপ। আমি কখনো কোনো মিথ্যা তো বলিনি। প্রথম দিনের পর আপনি কখনো আমার পরিচয় জানতে চাননি গুটি। আমার ঠিকানাটাও আমি নিজে দিয়েছিলাম। আপনার সাথে আমার আর একটা কথাও নেই, একটাও না। হয় নিজে বাইরে হন হাসপাতাল থেকে, নয় আমি বাইর হয়ে যাই। গুটি চুপ। শরণ চলে গেল গুটির সামনে থেকে। গুটি কাঁদতে কাঁদতে বেড থেকে নেমে দাঁড়াতে মৃদু চিৎকার করে বসে পড়ল মেঝেতে। ধুম করে দৌড়ের ওপরে পা রাখায় আঘাত লেগেছে ক্ষতস্থানে। সাপে কাটার ক্ষতর পাশে কাঁটাযুক্ত লতার আঁচড় আর শক্ত কিছুর আঘাতও আছে। সেই আঘাতে সেলাই পড়েছে 4টে। শরণ সাথে সাথে ছুটে এলো ভেতরে। গুটিকে ধরতে গেলে গুটি না করল, হুমকি দিল। শুনল না শরণ। পাজা কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে বলল, নিচে থেকে পরিচয় দিইনি বলে ধোঁকাবাজ বলেছেন। এখন কোলে তুলেছি বলে মেয়েবাজ বলবেন না যেন, কিংবা চরিত্রহীন। তাহলে আমিও বলবো, আমার কোলে উঠবেন বলে অসুস্থ পা নিয়ে নামার নাম করে মেঝেতে পড়েছেন। আপনি পড়ে না থাকলে আমি কোলে নিতাম না নিশ্চয়ই। জানের মায়া করেন শরণ তালুকদার। খুব খারাপ মায়ের পাল্লায় পড়ছেন। আমার বাপ আমার হাতে খুন হইতে হইতে বাইসে গেছে। মেম্বার তো চিতায় উঠে উঠে ভাব। চিতায় না উঠল, স্যাসা কিন্তু ঠিকই জায়গা মতো খাইছে। এই ডায়লগটা দারুণ দিয়েছেন, তবে আগেরটা বেশি জোশ ছিল। আবার বলুন না একটু, কি যেন ছিল? বাপের যেটা স্যাসা গেছে আপনার সেটা কাটা না যায়। ক্লাব ক্লাব বলে হু হু করে হেসে উঠল শরণ। ভীষণ নাটকীয় ভঙ্গিতে শেষ বাক্যটুকু বলেছে। গুটির রাগ কেন যেন নিভে যাচ্ছে, জ্বলে উঠছে অন্য কিছু। এটাকে হয়তো রাগই বলে, তবে অন্য রকমের। অতীতের কিছু মুহূর্ত মনে পড়তে গা জ্বলনি দিয়ে উঠল দ্বিগুণ। মনে হলো যেন গায়ে কেউ আগুন দিয়েছে। দাঁত কিরমিরিয়ে ধীর আওয়াজে বলল, ঠান্ডা মাথায় কই, আমার সামনে থেকে যান। যাব। গিভ মি অনলি 10 মিনিটস। 10 মিনিট আমাকে কথা বলার সুযোগ দিলে যা বলবেন সব শুনব। কি আত্মবিশ্বাস! 10 মিনিট পট্টি পড়াইলেই আমার রাগ ধুইয়া জল হব। 10টা মিনিট দিয়ে তো দেখুন। আচ্ছা দিমো, কিন্তু কবে আর কখন তা আমার সিদ্ধান্ত। এখন শরণ আমার চোখের সামনে থিকা। শরণ চলে গেল বাইরে। দিনটা পার হলো রাতও, কিন্তু কাঙ্ক্ষিত 10 মিনিট আর পেল না শরণ। জোরপূর্বক কিছু বলতে গেলে গুটি অস্বাভাবিক ব্যাপরা হয়ে ওঠে বিধায় শরণ পারছে না গুটিকে মানাতে। পরের দিনটা সারা দিন পার করলো গুটি হাসপাতালে বসে।
যেখানে ভোরে ঢাকা যাওয়ার কথা সেখানে সন্ধ্যা অবধি শরণ কথা বলারই সুযোগ পেল না। রাতে দুঃসাহস দেখিয়ে শরণ একটি কাণ্ড করে বসল। একজন নার্সকে হাত করে কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়ালো গুটিকে। অতঃপর ঘুমের মধ্যে গুটি পৌঁছে গেল ঢাকায়। রাতটা গুটির পার হলো শরণের কোলে মাথা রেখে গাড়ির মৃদু ঝাঁকুনিতে। গুটি তা জানতেও পারল না, বুঝতেও পারল না। সকালে যখন চোখ খুলল, চারদিকে তখন হাসপাতালের রংচটা দেয়ালের পরিবর্তে রঙিন দেয়াল আর দেয়াল জুড়ে দুজনের স্থির চিত্র দেখতে পেল। একটা ছোট বাচ্চাকে নিয়ে নাজেহাল মায়ের নানান মুহূর্তের স্মৃতি। চারদিকে তাকিয়ে যখন টের পেল সে আর হাসপাতালে নেই, ঘুমের রেশ তখন বহু দূরে। রাগে কাঁপতে লাগলো গুটি। হুড়মুড়িয়ে বিছানা থেকে নামতে গেলে গতকালের ঘটনা পুনরাবৃত্তি ঘটল। পড়ে গেল মেঝেতে। সেলাইয়ের জায়গাটায় যেন মোচড় দিয়ে কামড়ে ধরেছে। ধপাস করে ওঠা শব্দ শুনে অমনি ছুটে এলো শরণ। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সদ্য ঘুম ভাঙা আতঙ্কিত আদল। গুটিকে পা ধরে ঠোঁট কামড়ে ধরে বসে থাকতে দেখে সামনে এসে দাঁড়িয়ে কপাল চেপে ধরে বিড়বিড়িয়ে বলল, আবার কোলে নেব? কাল কাটার হুমকি দিয়েছে, আজ না কেটেই দেয়। গুটি স্পষ্ট শুনল কথাখানা। রাগের বহিঃপ্রকাশ ঘটতে দিল না। নিরুত্তেজ থেকে নিজে নিজে বিছানা ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। শরণ ধরতে এলে ভালো পায়ের হাঁটু গেড়ে দিল শরণের দু পায়ের মাঝখানে। শরণ আউ বলে চিল্লিয়ে উঠল দুহাত চেপে ধরে। গুটি হিসিয়ে বলল, মাফ করবেন, কাচি বটি রামদা কিচ্ছু সাথে নেই, থাকলে ছেঁচা দিতাম না, আপনার শখ পূরণ করতে কাটাকুটি করতাম। পরের বার অবশ্যই লগে বটি কাচি কিছু একটা রাখার চেষ্টা করব। শরণ খুব কষ্টের মাঝে গাল ফুলিয়ে হেসে উঠল। বিছানায় এসে বসল আরও দ্বিগুণ কষ্টে। গুটির রণমূর্তি তার এ হাল করবে জানলে 100 গজ দূরে থেকে আজকের দিন পার করত। ধারণা ছিল গুটি মুখে চেঁচামেচি না করে রাগ দেখাবে অন্যভাবে। কেন যে সাবধান হলো না, মান সম্মান পানি পানি হয়ে গেল। গুটি দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাহস দেখলাম, এখন ধৈর্য দেখমু। যা দেখতে চান সব দেখামু, সব, শুধু আমার ভবিষ্যতের দিকে পা বাড়াবেন না। গুটি ভয়ঙ্করভাবে তাকালো শরণের দিকে। শরণ মুখ লুকিয়ে বলল, না বলে ঢাকা আনার জন্য সরি। গুটি চারদিকে চেয়ে বলল, ওইটা কি বাথরুম? আমি নিয়ে যাই। সুস্থ আছেন? আরেকবার ছুঁইতে এলে আর থাকবেন না, দূরে থাকেন আমার থিকা। গুটি দেয়াল ধরে ধরে এক পায়ে ভর দিয়ে বাথরুমে চলে গেলে শরণ শুয়ে পড়ল বিছানায়। শুয়েই হেসে দিল। আগে যখন কথা বলতো তখন টের পেত মেয়েটার তেজ। মনে মনে ডাকতো তেজস্বিনী বলে। কি জানি আর কি কি হবে সামনে। গুটি মিনিট 5 পর বাথরুম থেকে বেরিয়ে বিছানায় এসে বসল। শরণ সোজা হয়ে বসলে গুটি কঠোর গলায় বলল, 10 মিনিট সময় দিলাম, কন কি কইবেন? শরণ থতমতো খেল। আমতা আমতা করে বলল, এভাবে হুট করে? তাইলে পুরোহিত ডেকে আনেন, পঞ্জিকা দেইহা সময় দিই। শরণ দুষ্টু হেসে বলল, সে ঠিক সময় আনা হবে, এখন আগে ব্রেকফাস্ট করুন, ওষুধ আছে আপনার, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে শরণ গুটিকে ওষুধ দিতে গেলে গুটি প্রেসক্রিপশন চেয়ে নিজে ওষুধ খেয়ে নিল। তারপর বলল, এখন কন কি কইবেন? শরণ এবার বলল, 3 দিন ভার্সিটি যায়নি, ওদিকে একটু ঝামেলা হয়েছে, আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে। আমি এত বড় বাসায় একলা থাকতে পারবো না, মিস করবেন আমাকে? গুটি বড় বড় চোখ করে তাকালে শরণ কথা ঘুরিয়ে বলল, ঘন্টা 2 লাগবে, একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। আমি ল্যাপটপে মুভি দিয়ে যাচ্ছি, সময় কেটে যাবে। আর আসার সময় আপনার জন্য ফোন কিনে আনবো। আপাতত আমারটা রাখুন। গুটির পাশে ফোন রেখে পুনরায় বলল, ডায়ালে মানিকের নম্বর আছে, কোনো প্রয়োজন হলে ফোন করবেন, ও আমার সাথেই থাকবে। গুটি কি বলবে ভেবে পেল না। শরণ যেতে যেতে দরজায় দাঁড়িয়ে বলল, প্রয়োজন ছাড়াও কল করতে পারেন, আমি কিছু মনে করব না। গুটির চিবুক শক্ত হতে হতে শরণ কেটে পড়ল। গুটি কিছুক্ষণ চেয়ে থেকে হাতে তুলে নিল মোবাইল। কোনো লক দেওয়া নেই, হয়তো ছিল, তাকে দেবে বলেই লক তুলে ফেলেছে। আঙুল ঠেলে ফোনে ঢুকে সবার আগে ঢুকলো মেসেজ বক্সে। পরপর কিছু সিম কোম্পানির মেসেজের নিচে চাপা পড়া অবস্থায় পেল দুজনের পুরনো কথোপকথন। নম্বর সেভ দেখাচ্ছে তেজস্বিনী নামে।
নামটা একটু থামালো তাকে। কিছুক্ষণ থমকে থেকে ভেতরে ঢুকলো। তার তরফের মেসেজ খুব অল্প এবং ছোট ছোট। শরণের পাঠানো মেসেজগুলো ইয়া বড় বড়। একটা মেসেজে চোখ আটকে গেল গুটির। কখনো ভেঙে পড়বেন না গুটি। ভাঙা বস্তু জোড়া দিলে চিহ্ন থেকে যায়, দাগ মেটে না। মানুষের ক্ষেত্রেও তাই। একবার ভেঙে পড়ে যেই দাগ মানুষ কুড়িয়ে নেয়, সেই দাগ আজীবন বাধ্য করে বারংবার ভেঙে পড়তে। শক্ত হয়ে দাঁড়ানোর অনুপ্রেরণার বদলে উপহাস জোটে আজীবন। আর এই উপহাস বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। কোনো দিন মেটে না ব্যর্থতার চিহ্ন। ভেঙে পড়েছেন তো মরেছেন, ভুলেও ভেঙে পড়বেন না। মৃত্যুর আগ অবধি নিজেকে সব থেকে সুখী মানুষটা ভাবুন। একটা হাত না থাকলে ভাবুন, ভাগ্যিস আরেকটা হাত আছে। কারো তো দুটো হাতই অক্ষম। যা নেই তা নিয়ে দুঃখী না হয়ে যা আছে তা নিয়ে সুখী হন। অতীতের একটা অপ্রাপ্তি নিয়ে হতাশ না হয়ে 10টা প্রাপ্তি নিয়ে খুশি হন। আমি হলপ করে বলতে পারি, মানুষ অতীত হাতড়ে 10 দিনের 10টি ঘটনা কিংবা প্রাপ্তি খুঁজলে তার একটা হবে আফসোসের আর 9টাই হবে সুখানুভূতির। নিরপেক্ষ মনে খুঁজে তো দেখুন। শরণের দ্রুত হেঁটে আসা শব্দে তড়িঘড়ি ফোন রাখলো গুটি। সোজা হয়ে বসে বড় করে শ্বাস টানলো, যেন চুরি করতে গিয়ে এক্ষুনি ধরা পড়তে পড়তে বেঁচেছে। শরণ এর মধ্যেই ল্যাপটপ হাতে ঘরে ঢুকে পড়েছে। গুটির সামনে ল্যাপটপ রেখে গুটিকে বলল, এই ফোল্ডারে শাহরুখ খানের প্রায় 30+ মুভি আছে, আপনার যেটা খুশি দেখতে পারবেন। গুটি শাহরুখ খানকে ভীষণ পছন্দ, একদিন বলেছিল শরণকে। সেই কথা মনে রেখেছে শরণ, তবে মুগ্ধ হওয়ার সুযোগ পেল না। সদ্য জলে পড়া অভিব্যক্তি নিয়ে বলল, আমি জীবনে ল্যাপটপ ছুঁয়েও দেখি নাই, কেমনে কি করা লাগে আমি জানি না। শরণ একবার ঘড়িতে সময় দেখে গুটিকে বলল, আচ্ছা আমি শিখিয়ে দিচ্ছি, জাস্ট কোন মুভিটা দেখবেন সেটা সিলেক্ট করে প্লে করবেন, সিম্পল। তেজস্বিনী তেজ লেজ গুটিয়ে হাওয়া হলো। চুপসানা আতঙ্কিত আদলে কোনা চোখে চেয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। গুটির মনে হচ্ছে সে হাত দিলেই ল্যাপটপ নষ্ট হয়ে যাবে যদি উল্টাপাল্টা কিছু করে বসে। এতই সোজা নাকি? মুহূর্তেই শিখে ফেলা যায়? তবে ভীতির বহিঃপ্রকাশ করতে রাজি নয়। স্ক্রিনে নজর বুলিয়ে মুভির নাম পরখ করে শান্ত কণ্ঠে বলল, মেয়ে হুনা দিলি হবে? আমাকে শেখাতে হবে না, আপনি দিয়ে চলে যান। শরণ মুভিটা দিয়েও সারতে পারল না। দরজার সামনে এসে দাঁড়ালো মানিক। চিন্তিত চেহারায় ডেকে বলল, শরণ, জিহাদ এসেছে। চোখ মুখ শক্ত হয়ে উঠল শরণের। গুটিকে বলল, যতক্ষণ না আমি নিজে আসছি রুম থেকে বের হবেন না। শরণ কথাটা বলে দরজা অবধি গিয়ে আবার ফিরে এলো। অস্থির ও কঠিন কণ্ঠে গুটিকে পুনরায় বলল, নো মিন্স নো, অবাধ্যতা করবেন না। এত সমস্যা থাকলে বাইরে থেকে লাগায় যান দরজা। শরণ কথা না বলে বেরিয়ে গেল, তবে বাইরে থেকে দরজা লাগালো না। মানিকও সঙ্গে সঙ্গে চলে গেলে গুটি অনুভব করল বুকের ভেতর অদ্ভুত দোলাচল। সন্দেহ আর আগ্রহ জুটি বেঁধে অস্থির করে তুলল তাকে। দরজার বাইরে দাঁড়িয়ে ড্রয়িং রুমের কথোপকথন শোনার ইচ্ছে দরজার পাশে দাঁড়ালো। শুনতে পেল না তেমন কিছু, খুব সাধারণ কথাবার্তা চলছে। গুটি প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থেকে বিছানায় চলে এলো। আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এক পায়ের ভরে কতক্ষণ আর দাঁড়ানো যায়? কিন্তু বিছানায় ফিরে আসার কয়েক মিনিটের মধ্যে হইচই শুনে চমকে উঠল গুটি। প্রায় 10-12 জনের কণ্ঠ শোনা যাচ্ছে, হুমকি আর গালিগালাজ। তার মধ্যে শরণের কণ্ঠ নেই। শরণ কোথায়? মারামারি বাঁধল কি? খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে যেতে গিয়ে থেমে দাঁড়ালো। শরণের শেষ কথা মনে পড়ায়। গেল না বাইরে। ফিরে এসে বিছানায় বসেও শান্তি পেল না। অধৈর্য হয়ে দরজার বাইরে গিয়ে উকি দিল ড্রয়িং রুমে। অবাকের মাত্রা ছাড়ালো গুটির। ভেবেছিল 10-12 জন হবে, কিন্তু ড্রয়িং রুমে তো প্রায় 30-40 জন ছেলেদের গরম আবহাওয়া চলমান। এক চিলতে ফাঁকা নেই কোথাও। শরণকে দেখতে পেল, চুপচাপ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ মুখ শক্ত। কিছুক্ষণের মধ্যে খালি হতে শুরু করলো ড্রয়িং রুম। একে একে সবাই চলে গেলে শরণের সঙ্গে রইল মানিক এবং আরও একটি ছেলে, যাকে গুটি চেনে না। শরণ মানিককে ধীর আওয়াজে কিছু একটা বলে গুটি রুমের দিকে আসতে লাগলে গুটি তড়িঘড়ি রুমের ভেতরে যেতে গিয়ে পুনরায় সকালে সেই ঘটনা ঘটালো। ধুম করে আছাড় পড়া যাকে বলে। শরীরের সমস্ত ভর ক্ষতবিহীন পায়ে নিয়ে
দাঁড়িয়ে থেকে হুট করে দুপায়ে ভর দিয়ে ছুটতে গেলে ধপাস করে পড়া অস্বাভাবিক কিছু নয়। এর মধ্যেই শরণ সামনে এসে দাঁড়ালে গুটি মনে মনে কপাল চাপড়ালো। শরণ গুটির হাত ধরে সাহায্য করলে উঠতে। গুটি কোনো হুমকি ধামকি দিল না, হাতও ছাড়ালো না। পরিস্থিতির গম্ভীরতাকে বাড়াতে চায় না সে। গুটিকে দাঁড় করিয়ে বিছানায় গিয়ে আগে আগে বসলো শরণ। গুটি পাশে গিয়ে দূরত্ব বজায় রেখে বসলে দুহাতে দু চোখ চেপে ধরা অবস্থায় গুটিকে বলল, বাইরে যেতে মানা করেছিলাম। আমাকে কেউ দেখেনি। কিছু জিজ্ঞেস করতে চাও? কিচ্ছু না। আপনি ছাত্রদলের গুরুত্বপূর্ণ সদস্য, কোনো একটা উচ্চ পদে আছেন জানি। এইসব বুঝি কম, গোছায় কইতে পারবো না, কিন্তু এটুকু বুঝি রাজনীতি মানে এসব। কোন সব? যেই সব হইল মাত্র। কি সব হলো মাত্র? আপনি না কলেজ যাইবেন? যান, মাথা খায়েন না। যে কাজে যেতাম তা তো হলোই, এখন আর না গেলেও চলবে। গুটির খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে। কি হলো? কি হতে যাচ্ছে? কোনো বিপদ হবে না তো? ছেলেগুলো কারা? কত কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু মন সায় দিচ্ছে না। ছুতো গাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে, আর অভিমান তো গায়ে গায়ে। সব ভাবনা ঝেড়ে বলল, আপনি আমারে তুমি তুমি করতেছেন। শরণ মেঝের দিকে তাকিয়েছিল। গুটির কথার প্রতি উত্তরে শুধু হাসলো কিঞ্চিত। গুটি তা মনোযোগ দিয়ে দেখল, দেখে বলল, সেই 10 মিনিট কি আর নিবেন না কোনো দিন? দিতে যখন চান সবটুকুই দিন না। কি? সবটুকু। আমার পায়ে একটু ঠিক হইলে আমি চলে যাবো। পাল্টে গেল শরণের মুখভঙ্গি। কাট কণ্ঠে বলল, ঘর তো ছেড়েছিলেন আমার কাছে আসবেন বলি, তাহলে কেন এমন করছেন? গুটি চমকালো, দৃষ্টি লুকালো এদিক থেকে সেদিক। শরণ খানিক এগিয়ে এসে গুটির মুখোমুখি হয়ে বলল, ওই দিন রাতে বাড়ি থেকে বের হওয়ার আগে আমাকে ফোনে না পেয়ে দারোয়ান চাচাকে ফোন করেননি? খোঁজেননি আমাকে? বলেননি আপনি আসছেন আমার কাছে? গুটি জবাব না দিয়ে সরে বসলে শরণ আরও কাছে গিয়ে বলতে লাগলো, আমার হাতে সময় খুব কম গুটি। টক টু মি। সময় কম মানে? আমি আমার একান্ত কাছের মানুষ ছাড়া পার্সোনাল কিছু শেয়ার করি না। পার্সোনাল বিষয় জানতে হলে পার্সোনাল মানুষ হতে হবে। হবেন? আমার কাছে মিথ্যা বলা, সত্য লুকানো এক। আপনি দিনের পর দিন আমার সাথে কথা কইছেন, অথচ কন নাই আপনি বীরেন তালুকদারের। সে আমার কেউ নয়। তার নামের সঙ্গে বাবা শব্দটা জুড়বেন না। শরণ ঠোঁটে আঙুল চেপে কথাটা বলতেই গুটি চুপ করে গেল। শরণ পুনরায় বলল, আগে কি করেছি, কেন করেছি, সেসবের কৈফিয়ত আমি শুধুমাত্র আমার বউকে দিতে চাই। বিয়ে করবেন আমাকে? গুটির বুক কাঁপছে উত্তেজনায়। এক হাতে কোনো মতে মুখ চেপে আড়াল করতে চাইলে শরণ হাত টেনে সরিয়ে দিল। গুটির এবার লজ্জা লাগতে লাগলো ভীষণ। শরণ ধীর কণ্ঠে আবারও বলল, বিয়ে করবেন আমায়? গুটি কি জানি ভেবে বলে উঠল, যদি না করি তবে আপনাকে সেফলি অন্য কোথাও শিফট করব। দেন লাইফ যেমন চলছে চলবে। আর যদি জবাবটা হ্যাঁ হয়, তবে আজকে এই শহরে আমার আর আপনার শেষ রাত। গুটির দৃষ্টিতে এবার ভয়, বিপদের আশঙ্কা আর অজানা ভয় বলে উঠল, কোনো সমস্যা? একটু আগে কি বললাম? আমি আমার কাছের মানুষ ছাড়া পার্সোনাল কথা শেয়ার করি না। পার্সোনাল বিষয় জানতে হলে পার্সোনাল মানুষ হতে হবে। যার ভরসায় ঘর ছাড়ছি আর যার ঘরে আছি, মানুষ দুইজন এক, কিন্তু আমার বিশ্বাস তো ভাগ হইয়া গেছে। আপনি অস্বীকার করলেই আপনার পরিচয় মুছা যায় না। পুরা গ্রামের মানুষ জানে বীরেন তালুকদার একমাত্র পোলা শরণ তালুকদার বিশাল এক নেতা। সেই পাওয়ারে পাওয়ারফুল বীরেন তালুকদার মেম্বার হয়েছে। আমি বীরেন তালুকদারের ছেলের বউয়ের পরিচয় কোনোদিন মানতে পারবো না। যে মানুষটি আর বেঁচে নেই তার পরিচয় মূল্যহীন। চমকে উঠল গুটি, উত্তেজিত কণ্ঠে বলল, বাইচা নাই মানে? আপনি না বলছিলেন মরে নাই? যখন বলেছিলাম তখন বেঁচে ছিল, এখন আর নেই। গুটির মিশ্র অনুভূতির তিক্ততায় বুক ভারী হয়ে এলো। নিজেকে খুনি বলে আপন মনে ডেকে উঠল দুবার। আমার হাতে সময় খুব কম গুটি, আর এদিক সেদিক করে কথা আগাতে চাচ্ছি না। সোজা সাপটা জবাব দিন, আমাকে বিয়ে করবেন? আমার সুন্দর একটা সকাল চাই না আপনার? ভীতিহীন বিকেল, চিন্তামুক্ত রাত, আমি সব এনে দেব। সকালের রোদ আর রোদের প্রখরতার সঙ্গে পাল্লা দিয়ে
আমি আপনার সব স্বপ্ন পূরণ করব। শুধু একবার হ্যাঁ বলুন। বেশ খানিকক্ষণ চুপ করে রইল গুটি। শরণের ধৈর্য ভাঙল। মৃদু স্বরে বলল, সে সামথিং। যদি হ্যাঁ বলে আজই বিয়ে করবেন? আজই সব? আপনার কথার ধরন পাল্টে গেল গুটি। শহুরে কথার আদল, তীক্ষ্ণ দৃষ্টি, ফিচেল হাসি। আমি বেড শেয়ারের কথা বলিনি, লাইফ শেয়ার কথা বলেছি। আমার দিকে এভাবে তাকাবেন না। উত্তর দিন না। এবার কণ্ঠ নরম, চোখের দৃষ্টিতে বিনা আগুনের ধোঁয়াশা। কি চাইছেন গুটি? আমি রাজি বিয়েতে, কিন্তু নিজেকে সঁপে দেওয়ার আগে নিজের জন্য কিছু চাইব না। কি চান? আপনি রাজনীতি করেন, আজ বেঁচে আছেন, কাল মরেও যেতে পারেন। তখন আমার কি হবে? আপনার যেখানে যা আছে, মানে টাকা পয়সা, জায়গা জমি, সব আমার নামে করে দিতে পারবেন বিয়ের আগে? পরে না। শরণ অদ্ভুত গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আপনি রাজি বিয়েতে? শরণ কিছু সময় তাকিয়ে থেকে পকেট হাতড়ালো। ফোন পেল না। বিছানার ওই দিকটায় গুটির সামনে পড়ে থাকতে দেখে বাইরে বেরিয়ে গেল। মানিকের ফোন হাতে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকলো পুনরায় কক্ষে। গুটির সামনে দাঁড়িয়ে দ্রুত গতিতে কিছু একটা টাইপ করলো। কিয়ৎকাল বাদে মেসেজ টোন বেজে উঠল গুটির সামনে পড়ে থাকা ফোনটায়। গুটি চেয়ে দেখলো না, বুঝলো না মেসেজটা শরণই পাঠিয়েছে। যেহেতু ওটা তার নিজের ফোন নয়, তাই মেসেজ টোনে সচকিত হয়ে ফোন পরখ করার প্রশ্নই আসে না। শরণ ফোনটা পকেটে চালান করতে করতে গুটিকে বলল, আচ্ছা, যা চাইছেন সব দেব। আমার যা কিছু আছে সব লিখে দেব আপনাকে, এবং তা বিয়ের আগে। গুটি কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। উপহাস করে বলল, এমন স্বার্থপর প্রস্তাবে যে এক কথায় রাজি হয়, সে নিজেও স্বার্থপর। আমি কোনো স্বার্থপরকে বিয়ে করব না। টাকা দিয়ে ভালোবাসা কিনতে চাও মানুষের কাছে আমি বিক্রি হব না। না, আমার ভালোবাসা বিক্রি হবে। যদি না বলতাম রাজি হতেন? হ্যাঁ করতেন বিয়েতে? একদম না। না করলে বুঝে নিতাম একটা লোভী আপনি। শরণের ঠোঁটে খেলে গেল মন ভোলানো হাসি। চৌকস ব্যক্তিত্বের সুদর্শন যুবকটি দুহাত পকেটে গুজে মুসকি মুসকি হাসতে হাসতে এগুতে লাগলো গুটির দিকে। গুটির কপাল কুঁচকে এলো। ওড়না ঠিক করে ঠিকঠাক বসতে বসতে শরণ এসে দাঁড়ালো খুব কাছে। গুটি বসা বিছানায়, শরণ বিছানায় গেছে ঝুঁকে গেল গুটির সামনে বরাবর। তড়িৎ বেগে সরতে গিয়ে পায়ে খানিক ব্যথা পেল। চিৎকার গিলে গুটি বলে উঠল, কাছে আইলে খুন হইবেন, খুন। গুটি ফিরে গেল আঞ্চলিক ভাষায়। শহুরে ভাষা তার সবসময় আসে না, আর রেগে গেলে তো আঞ্চলিকতা হুমড়ি খেয়ে পড়ে চোখে মুখে শব্দের সাথে। তার হুমকি শেষ হতে হতে শরণ সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। গুটির সামনে যে ফোনটা ছিল সেটা নিতেই ঝুঁকেছিল। ফোনটা হাতে নিয়ে নিজের কপালে দুটো ঠোকর মারল শরণ। ঠোঁটে সে হৃদয় কারা হাসি। ফোনের লক খুলে গুটির সামনে ধরল। গুটি চমকে আরও কিছুটা দূরে সরে যাচ্ছিল। ফোন এগুতে দেখে ছো মেরে নিয়ে নিল, তবে স্ক্রিনে বেশিক্ষণ চোখ রাখতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তেরে গেল শরণের দিকে। শরণ পালানো তো দূর, ল্যাম্পপোস্টের ন্যায় খুঁটি ঘেরে দাঁড়িয়ে থেকে এগিয়ে দিল নিচেকে, যেন বোক পেতে এবার গুলি নেওয়ার পালা, আর নয়তো দেওয়ার পালা। গুটি হাঁটু গেড়ে বসে কলার চেপে ধরল শরণের। রাগে চিৎকার করে বলল, কি মনে করেন নিজেরে সব জানতা? গুটির কথা বন্ধ হলো আচমকা। শরণ উল্টো হাতে চেপে ধরেছে গুটির কপাল। গুটি রাগ দেখানোর সময় পেল না প্রতিক্রিয়া দেখানোর সুযোগ। তার আগেই শরণ চুমু বসালো গুটির কপালে রাখা নিজের হাতের উল্টো পিঠটায়। গুটি ঢোক গিলতে গিলতে যে সময়টুকু নিল, ততক্ষণে চলে গেল শরণ কক্ষের বাইরে। গুটি রইল একভাবে, ধীরে ধীরে চুপটি করে বসল। ঠোঁট তো তাকে ছোঁয়নি, উত্তপ্ত নিঃশ্বাসও ছোঁয়নি তার কপাল। তবুও ঘামতে লাগলো গুটি। শির দ্বারা বেশ শিহরণ বইতে লাগলো প্রতিবার। যতবার কানে বাজতে লাগলো মৃদু চুমুর আওয়াজ, আর এতটা কাছ থেকে পাওয়া পুরুষালী গায়ের গন্ধ। গুটি ভুলে গেল ঝগড়া এখনো বাকি আছে। কিছুক্ষণ উদ্ভ্রান্তের ন্যায় বসে থেকে ফোনে শরণের দেখানো মেসেজটিতে পুনরায় চোখ বুলালো। গুটি যা বলেছে সেই কথাগুলো অগ্রিম মেসেজে লিখে অতঃপর জবাব দিয়েছে শরণ। লিখেছে, আমি রাজি হলে বলবেন এমন সেলফিশ একটা প্রপোজালে রাজি হয়েছি মানে আমিও সেলফিশ। তারপর বলবেন ভালোবাসা টাকা দিয়ে কিনতে চেয়েছি আমি।
আর যদি রাজি না হই তাহলে বলবেন লোভী। গাছের আর তলার মাগনা খাওয়া লোভী পুরুষ, যে নিতে রাজি বাট দিতে নয়। রাইট? জবাব যাই দিই, ঘাড়ে চেপে মাথা ঠিকই আলাদা করবেন। এতটুকু পরে থামলো গুটি। তখন এতটুকুই পড়েছিল, অনেকটা নিচে আরও একটু লেখা আছে, সেটুকু তখন পড়েনি। এখন চোখ বোলালো সেখানে। আই হ্যাভ মাই বিউটিফুল উড বি ওয়াইফ, আই মি অ্যান্ড মাই সেলফ। আমার এ আমি আর সে ছাড়া আমার বলতে কেউ নেই, তাকে তো দেব না, নট ইভেন হার রিফ্লেকশন অর শ্যাডো। সো নিলে আমাকে নিতে পারেন, এছাড়া দেওয়ার মতো আর কিছু নেই তেজস্বিনী। নেবেন আমাকে? উদার মনে দিয়ে দেব। আমি শুধু হ্যান্ডসাম নই, হাম্বল প্লাস রোমান্টিক। নিলে আফসোস করতে দেব না। ট্রাস্ট মি, ইউ উইল লাভ মি। লেখাটুকু পড়তে পড়তে গুটির মুখে কখন লজ্জার হাসি ভর করেছে তা গুটি নিজেও জানে না। হাসি থামলো মানিকের নম্বরটা মাইনকার্ড চিপা নামে সেভ দেখে। বড় করে শ্বাস নিয়ে আবারও হেসে ফেলল। হাসি আর সরলই না, একদম না, সাথে খানিক ভিজল চোখের দুয়ার। চোখে মুখে আনন্দের দ্যুতি ছড়াচ্ছে ভীষণ দ্রুত। সারা দুপুর আর দুজনে দেখা হলো না, কথা হলো না। মানিক এসে খাবার দিয়ে গেল দুপুরের। গুটি খুব করে চাইল মানিক নিজে থেকে বলুক শরণ কোথায়, কিন্তু মানিক এলো নিঃশব্দে, গেল নিঃশব্দে। গুটির এক আকাশ লজ্জা নিয়ে ছটফট করতে লাগলো একা একা। ভাবলো তার কি মেসেজের রিপ্লাই করা উচিত। কোনো জবাব না পেয়ে হয়তো সামনে আসছে না শরণ। ফোন হাতে নিতে মনে পড়ল কাকে জবাব দেবে। যাকে দেবে তার ফোন তো এখানে। মানিকের ফোন কি আর এখনো আছে তার কাছে? ফেরত দিয়ে দিয়েছে হয়তো। বেশ কিছুক্ষণ অপ্রয়োজনীয় বিরহ নিয়ে বসে থেকে হঠাৎ মনে হলো সে কিছুটা অদ্ভুত ব্যবহার করছে। সে তো কাঠখোট্টা, কঠিন মুখ ছোটা মেয়ে, লজ্জাবতী লতা তো নয়। নিজেকে মনে মনে দুটো গালি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে গেল। মানিককে ড্রয়িং রুমে পেয়ে সরাসরি জিজ্ঞেস করলো উনি কোথায়। মানিক এগিয়ে এসে বলল, আরে গুটিদি, তুমি পায়ে হেঁটে বাইরে এসেছো কেন? সেলাই কাঁচা, ব্লিডিং হবে তো। গুটি চমকে উঠল ডাকটা শুনে। মনে পড়ল শরণ একদিন বলেছিল তার ছোট ভাইয়ের শখ পূরণ করতে রেডিমেড একটা ভাই জোগাড় করে ফেলেছে সে। বয়সে তার থেকে বড় হলেও বড় বোনের অভাবে সে বড় দিদি বলেই নাকি মানে। ছোট করে ডাকে গুটিদি বলে, কিন্তু কে সে তা বলেনি। বলেছিল তাকে সামনে পেলে নিজেই চিনে নিতে পারবেন। নিশ্চিত হতে ভাইয়ু বলে ডাকার কথা বলেছিল শুধু। গুটি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভাইয়ু বলে উঠল কিছুটা প্রশ্নের সুরে, যেন প্রশ্ন করল সে ভাইয়ু কিনা। মানিক উত্তর নিয়ে মাথা নেড়ে হাসল। গুটির চোখ ভিজে উঠল আবার। কোনো মতে দৃষ্টি আড়াল করে বলল, উনি কোথায়? চলে আসবে দি, তুমি খেয়ে নাও, তোমার ওষুধ আছে দুপুরে। গুটি চলে গেল ভেতরে। বুক ভরা মন কেমন করা প্রসন্নতার মেলা বসেছে, আবেগী মেলা। সারা দিন পর সন্ধ্যায় শরণ বাড়ি ফিরল এক গাদা শপিং ব্যাগ নিয়ে। গুটি চোখ জুড়ালো, নিজেকে মেলে ধরতে পারল না আগের গুটি রূপে। জড়তায় জড়িয়ে রইল। আগ বাড়িয়ে কথা বলল শরণ। কয়েকটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলল, বউ সাজতে পারো? গুটি অস্বস্তি লুকিয়ে ছো মেরে ব্যাগ কটা নিয়ে বলল, সাজতে পারি, তবে সাজলে বউয়ের মতো লাগবে না, সঙ্গের মতো তা জানি না। আপাতত কিছু একটা সাজলেই হবে, একটু পর সিঁথিতে সিঁদুর উঠলে এমনিতেই বউ বউ লাগবে। গুটি নত করে নিল দৃষ্টি। শরণ বলল, আজ থেকে সাজবে তুমি, আর তা নষ্ট করব আমি। দারুণ না ব্যাপারটা? আপনি যাবেন এখান থেকে? কথাটা বলার সঙ্গে সঙ্গেই গুটি নিজেকে আপন মনে প্রশ্ন করল, আমি এমন চিল্লাচ্ছি কেন? গুটি অস্বস্তি লুকাতে গিয়ে হতবিহবল হয়ে পড়ছে দেখে শরণ টিপ্পনি কাটল। লজ্জা পেলে মেয়েরা চিল্লাচিল্লি করে, জানা ছিল না। মেয়েরা কখন কখন চিল্লায় বলো তো? গুটি আগের ফর্মে ফিরে গেল মুহূর্তেই। শরণের দিকে এগুতে এগুতে তেজি গলায় বলে উঠল, জায়গা মতো একটা দিলেই বুঝতে পারবেন কখন কখন চিল্লাতে হয়। সকালেটা মনে নেই? দুজনকে ব্রেক টানালো মানিক এসে। শরণের আনা নতুন পাঞ্জাবি পরেছে মানিক, তাই দেখাতে এসেছে। গুটির সামনে গিয়ে বলল, গুটিদি ভালো লাগছে? গুটি মাথা নেড়ে সায় জানালে শরণ বলল, কার পছন্দ দেখতে হবে তো। মানিক আর শরণ বেরিয়ে গেলে গুটি তড়িঘড়ি ব্যাগ থেকে শাড়ি বের করলো। আরও পেল কিছু কসমেটিক্স।
তবে কোনো গয়না নেই। যা পেল তাই দিয়ে সাজতে বসলো। সাজগোজ শেষ হতেই স্মরণ এলো একটা সোনার চেইন আর ছোট্ট একজোড়া কানের দুল নিয়ে। গুটিকে বলল, আমার মায়ের, পরিয়ে দি। গুটির সজ্জা সম্পূর্ণ হলো না, হাত খালি। স্মরণকে সেদিকে চেয়ে থাকতে দেখে বলল, শাখাপলা পরব তো, তাতেই হবে, আর কিছু লাগবে না। স্মরণের চোখে মুখে তৃপ্তি ছেয়ে গেল। তিনজন রওনা হলো মন্দিরের উদ্দেশ্যে, তবে আলাদা আলাদা। গুটি বের হলো শাড়ির ওপর দিয়ে কালো বোরকা পরে। স্মরণ কেন এমনটা করালো তা জানে না গুটি। জিজ্ঞেস করতে ইচ্ছে করেনি। যখন বলবে তখন নিশ্চয়ই সবই বলবে। তাকে প্রশ্ন করার সুযোগই হয়তো দেবে না। বেশ দূরের একটা ছোটখাটো মন্দিরে বিয়ে সম্পন্ন হলো স্মরণ আর গুটির। কিন্তু বিয়ে সম্পন্ন হওয়ার 5 মিনিট পেরোতে না পেরোতেই আলাদা হয়ে গেল দুজন। আচমকা পুলিশ এসে অ্যারেস্ট করলো স্মরণকে। গুটি হাতের মুঠোয় দুনিয়া পেয়ে হাত মুঠো করে ধরতেও পারল না। তার আগেই সব হারিয়ে বসলো। নানান আশঙ্কার ভীতিতে জ্ঞান হারিয়ে পড়ে রইল মন্দিরের মেঝেতে। মানিক দিশেহারা, কাকে সামলাবে? স্মরণ মানিককে গুটির দায়িত্ব দিয়ে চলে গেল পুলিশের সাথে খুনের আসামি রূপে। তবে যাবার আগে বলে গেছে, এখনই জ্ঞান না ফেরাতে। থাকুক কিছুক্ষণ নিশ্চিন্তে, না থাকুক জ্ঞান। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।